কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। রাজ্যে এলো ঝড়। রাজসভা শুরু হতেই রাজামশাই জিজ্ঞেস করেন, রাজজ্যোতিষী, বলো দেখিনি আমার রাজ্যের অবস্থা কেমন এখন? রাজজ্যোতিষী বলে, রাজামশাই, রাজ্যের অবস্থা ভালোই, কিন্তু... অমনি রাজামশাই বলে, কিন্তু মানে? অমনি রাজজ্যোতিষী বলে, আসলে রাজামশাই, রাজ্যে একটা ঝড় আসতে চলেছে, আর ওই ঝড়টা কেটে গেলেই তারপর সব পরিষ্কার হয়ে যাবে। অমনি রাজামশাই বলে, ঝড়ের গতিবিধি কেমন তুমি একটু বলতে পারবে রাজজ্যোতিষী? তারপর অমনি রাজামশাই বলে, এখনো পর্যন্ত তো মন্ত্রী মশাইও এলো না, ব্যাপারটা কি হলো? এদিকে সভাসদরা সকলে আলোচনা করতে থাকে যে হ্যাঁ, সত্যি তো তাই, মন্ত্রী মশাই এলো না কেন? এদিকে মন্ত্রী মশাই রাজসভার দিকে আসার পথে রাস্তার মধ্যে এক বৃদ্ধের সাথে দেখা হয়। ওই বৃদ্ধ মন্ত্রীকে দেখে বলে, এই তুই কে? অমনি মন্ত্রী বলে, তুই কে মানে? আমাকে তুই তুই বলা? আমি কে জানেন আপনি? অমনি ওই বৃদ্ধ বলে, আমি সব জানি, আমি তোকে দেখে বলে দিতে পারি তুই কে আর তোর মনের ভেতর কি আছে। তুই হচ্ছিস এই রাজ্যের মন্ত্রী, আর তুই সবসময় গোপালের কাছে হেরে যাস ভাঁড়ামিতে। অমনি মন্ত্রী মনে মনে ভাবে, হ্যাঁ তো তাই তো, এই সাধু বাবাটা কি করে জানলো এত কিছু? অমনি ওই সাধু বাবা বলতে থাকে, তুই জানিস আমি রেগে গেলে কি করতে পারি? আমি রেগে গেলে মন্ত্র দ্বারা আগুন জ্বালিয়ে দিতে পারি, এমনকি শান্ত নদীতেও বান এনে দিতে পারি। বুঝলি আমার ক্ষমতা? আমি চাই তোর এই রাজ্যটা যেন আমার দখলে আসে, আর আমি যেন এই রাজ্যে রাজা হই। তার জন্য তোকে সাহায্য করতে লাগবে বলে দিলাম মন্ত্রী। অমনি মন্ত্রী মশাই বলে যে, তাই? আসলে আমায় দুদিন ভাবতে দেন, তারপর আমি আপনাকে জানাবো। ওই সাধু বাবা বলে, মাত্র একদিন দিলাম তোকে ভাবার জন্য। তারপর ওই সাধু বাবা চলে যায়, মন্ত্রী ফিরে আসে রাজসভায়। অমনি রাজামশাই দেখে বলে, কি মন্ত্রী, তোমার এত দেরি হলো যে? মন্ত্রীমশাই হাঁপাতে হাঁপাতে বলে, রাজামশাই, আমি ঝড় থেকে এলাম, ঝড়ের মধ্যে পড়েছিলাম রাজামশাই, বেঁচে ফিরে এসছি। অমনি রাজামশাই বলে, ঝড়ের মধ্যে পড়েছিলে মানে? কি হয়েছে? কোথা দিয়ে ঝড় এলো? গোপালও বলতে থাকে, কোথাও ঝড়ের তো কোনো হাওয়া বাতাস নেই। অমনি মন্ত্রীমশাই বলে, সে এক বিশাল কাণ্ড রাজামশাই। আর আসার পথে অমনি এক সাধু বাবার সাথে দেখা হয়। ওই সাধু বাবা আমাকে বলে যে তুই হচ্ছিস এই রাজ্যের মন্ত্রী, এমনকি আমার সমস্ত মনের কথা উনি বলে দিচ্ছেন, আর উনি মন্ত্র দ্বারা আগুন লাগিয়ে দেন, সঙ্গে শান্ত নদীতেও বান এনে দেন। রাজামশাই বলেন, তাহলে উনি কি চাইছেন মন্ত্রী? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি বলবো? রাজামশাই বলে, হ্যাঁ বলো, কি বলতে চাইছেন উনি? মন্ত্রীমশাই বলে, রাজামশাই উনি বলেছেন এই রাজ্যের রাজা হবেন, তাই আমাকে সাহায্য করতে বলেছে রাজামশাই। রাজামশাই বলি, এ কি, তাই নাকি? কি হবে এখন তাহলে? অমনি রাজজ্যোতিষী বলে, রাজামশাই আমি তাই বলেছিলাম যে রাজ্যে একটা বিশাল ঝড় আসতে চলেছে। অমনি শুনি রাজামশাই তো চিন্তিত হয়ে পড়েন। রাজামশাই বলেন, তাহলে কি করা যেতে পারে? সকলে বলতে থাকো তাহলে তোমরা। অমনি সভাসদরা সকলেই চিন্তা করতে থাকে যে কি করা যেতে পারে। অমনি গোপাল বলে, রাজামশাই চিন্তা তো করতেই হবে, কিন্তু তার আগে আমাকে ভাবতে হবে যে ওই সত্যি সত্যি কোনো ক্ষমতা আছে না নেই, তারপর উনাকে আমাদের রাজ্য থেকে দাঁড়িয়েই ছাড়তে হবে। অমনি রাজামশাই বলে, কি করে সম্ভব গোপাল, কি করে আমাদের রাজ্য থেকে উনাকে তাড়াবে? গোপাল বলে, দেখা যাক রাজামশাই কি করা যেতে পারে। ওদিকে ওই সাধু বাবা গিয়ে ওঠে ভোলা ময়রার দোকানে। ভোলা ময়রার দোকানে এমনিতে এই গুলটে পুটি ন্যাপ লাগিয়ে ভোলা ময়রাকে বলে যে, ও ভোলা কাকা, তুমি একটু আমাদেরকে ছানার মিষ্টি দাও তো, আমরা খাবো। অমনি ভোলা ময়রা বলে, তোরা একটু দাঁড়া, আমি তোদের ছানার মিষ্টি দিচ্ছি। অমনি ওই সাধু বাবা গিয়ে বলে, এই দোকানি আমাকে রসগোল্লা দাও দেখি 10খানা।
অমনি ভোলা ময়রা বলে, এখন দাঁড়াতে হবে, দেরি হবে। অমনি সাধু বাবাটা বলে, আমাকে তুই দাঁড়াতে বললি? তোর অত বড় সাহস! তুই আমাকে জানিস না আমি কে, আমার কত বড় জ্ঞান। আমি জানিস মন্ত্রের দ্বারা তোর এই দোকানে আগুন লাগিয়ে দিতে পারবো। অমনি ভোলা ময়রা বলে, তুমি কে বাপু? তুমি এখান থেকে কিছু নিলে দাঁড়াও, নইলে এখান থেকে যাও। দেখতে পাচ্ছ না বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে আমি আগে দেব, তারপর তোমায় দেব। অমনি ওই সাধু রাগ করে বলে, ফু ফু দিয়ে তারপর বলে, এই দোকান তুই আগুন লেগে যা। সত্যি সত্যি ভোলা ময়রার দোকানে আগুন জ্বালিয়ে দেয়। ভোলা ময়রা তখন হায়রে হায়রে করে মাথায় হাত চাপা দিয়ে বলে, এই বাবা কি হলো, আমার দোকানে যে আগুন লাগিয়ে দিল, তুমি কে? তুমি আমার ক্ষতি চাইলে কেন? এত বড় তুমি ক্ষতি করতে পারলে? ওই তখন সাধু বলে, আমার সব সময় শান্তি চাই, আমাকে যে শান্তি আর সুখ দেবে তাকেই আমি ঠিকঠাক রাখবো, নইলে সব জ্বালিয়ে পুড়িয়ে দেব। অমনি বলে উনি ওখান থেকে চলে যায়। তারপর উল্টে পুটি ন্যাপলা বলে, এই চল চল দাদুকে জানাই। অমনি ন্যাপলা বলে, দাদু তো এখন রাজসভায় আছে, তাহলে রাজামশাইকেও জানানো যাবে, দাদুকেও জানানো যাবে। অমনি ওরা ছুটে গিয়ে রাজসভায় পৌঁছায়। প্রহরী ওদেরকে রাজসভার ভেতরে নিয়ে আসে। ওরা তখন বলে, রাজামশাই সাধু বাবা এসে ভোলা কাকার দোকানে এসে মিষ্টি চাইলো, তারপর ভোলা কাকা দিতে দেরি হলো বলে অমনি রাগ করে ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। ওই শুনে গোপাল তখন বলে, তাই কখন হলো রে? উনি উল্টে পুটি ন্যাপলা বলে, এক্ষুনি দাদু, এক্ষুনি উনি রাগ করে বলছে সব আগুন লাগিয়ে দেবে। গোপাল বলে, রাজামশাই তাহলে আমি চলি, দেখি ব্যাপারটা কি হলো। অমনি রাজামশাই বলে, গোপাল আমার পা হাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, গোপাল কি করা যেতে পারে? গোপাল বলে, রাজামশাই আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি এখন চললুম বলে ওই বাচ্চা নাতি নাতনিদের নিয়ে চলে আসে। তারপর এসে সোজা ওর বাড়িতে গিয়ে ওঠে। বাড়িতে গিয়ে ওখানে গিন্নিকে বলে, গিন্নি তুমি একটা থালাই ভর্তি করে চাল ডাল আলু সবজি এমনকি মিষ্টি যা যা কিছু আছে তুমি একটু দাও দেখে নি, ফল মিষ্টি। গিন্নি তখন বলে, কেন হঠাৎ করে চাল ডাল মিষ্টি ফল এগুলো কি করবে তুমি নিয়ে? গোপাল বলে, সে পরে বলবো, অনেক ব্যাপার, আমি এখন যাই, তোমায় এসে বলবো, নাহলে নাতি নাতনিরা তোমায় জানাবে। তারপর চাল ডাল সব আলু সবজি নিয়ে অমনি গোপাল বেরিয়ে পড়ে নাতি নাতনিদের নিয়ে। অমনি গাছের তলায় গিয়ে দেখে ওই সাধু বাবা বসে রয়েছে। সাধু বাবার কাছে গিয়ে গোপাল বলে, সাধু বাবা নমস্কার। সাধু বাবা, আপনার জন্য এই ফল চাল ডাল নিয়ে এসছি। অমনি সাধু বাবা বলে, তুই কে? গোপাল তখন বলে, আমি যে এই রাজ্যের সভাসদ। বলে, ও সভাসদ, তোর নাম কি? অমনি গোপাল বলে, আমার নাম গোপাল। তারপর সাধু বাবা বলতে থাকে যে, আর তো দুদিন তোদের রাজা ওই সিংহাসনে বসবে, তারপর তো ওই সিংহাসন আমার হয়ে যাবে, বুঝলি? অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, আপনার কত বুদ্ধি আর আপনার কত ক্ষমতা, আপনি তো এই রাজ্যের সিংহাসনে বসবেন, আর সেখানে আমাদের রাজামশাই তো সামান্য একজন মানুষ, জানেন? কিন্তু একজন খুব বুদ্ধিমান মানুষ আছে আমাদের এই রাজ্যে, ওনার খুব দম্ভরা, জানেন সাধু বাবা? সাধু বাবা বলে, তাই? আমার থেকেও জ্ঞানী ব্যক্তি কেউ আছে, আর আমার থেকেও বেশি দম্ভ? কই চল তো, আমাকে দেখা দেখিনি, কই সেই জ্ঞানী ব্যক্তি? আমি যদি ওর দর্প না চূর্ণ করেছি তারপর দেখিস, তারপর আমি ওর দর্প চূর্ণ করে তোর রাজার ওই সিংহাসনে আমি বসবো। অমনি গোপাল বলে, তাহলে আমাকে সভাসদ হিসেবে রাখবেন তো? অমনি ওই সাধু বাবা বলে, হ্যাঁ হ্যাঁ তোকে তো রাখবোই সভাসদ হিসেবে, তাহলে চল তুই। এমনি গোপাল জঙ্গলের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। তারপর জঙ্গলের ভিতরে গিয়ে কিছুটা পথ গিয়ে গোপাল বলে, এবার আপনি তাহলে ভেতরের দিকে গিয়ে একটু দেখুন, আমি এখন চলি, আসলে আমার একটু দরকার আছে তো। অমনি ওই সাধু বাবা বলে, আমি একা কোথায় খুঁজবো বল তুই ওই দর্পওয়ালা লোককে, জ্ঞানী ব্যক্তিটাকে? অমনি গোপাল বলে, দেখুন জঙ্গলের ভিতরে একটা পঞ্চবটী গাছ আছে, ওখানেই আপনি খুঁজে পাবেন ওই বুদ্ধিমান ব্যক্তিকে। তারপর গোপাল তো চলে আসে।
ওই সাধু বাবা পুরো জঙ্গলের মধ্যে সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত হাঁটতে থাকে। হাঁটতে 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 লাস্টে ক্লান্ত হয়ে পড়ে। তারপর বলে, আর পাচ্ছি না, কোথায় ওই দম্ভ বুদ্ধিমান ব্যক্তিটা যে কোথায় আছে, আমায় যে বলে চলে গেল গোপাল, কিন্তু খুঁজেও তো পাচ্ছি না। ওই ব্যক্তির আমি দর্প চূর্ণ করবই। তারপর ক্লান্ত হয়ে উনি এক গাছের তলায় বসে পড়েন। এদিকে জলের তৃষ্ণা সঙ্গে পেটে খিদের জ্বালায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন উনি। আর ওদিকে রাজসভায় রাজামশাই চিন্তায় পুরো ভেঙে পড়েন। উনি চিন্তা করতে থাকেন যে একা গোপালকে ছেড়ে দেওয়া তো আমাদের ঠিক হলো না। সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই, গোপাল যে এখন কোথায় আছে, কি করছে, আমাদের গোপাল, এই গোপাল আর কি আমরা আর পাবো? রাজামশাই বলে, আমি তো খুব চিন্তায় ভেঙে পড়ছি, তাহলে কি করবে সকলে বলো? সকলে মিলে বলতে থাকে, তাহলে চলুন রাজামশাই, গোপালের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি। রাজামশাই আর এমনকি সভাসদরা সকলেই বেরিয়ে পড়ে গোপালের সন্ধানে। ওদিকে গোপাল এসে নাতনাতনিদের বলে যে, তোরা যা, গিয়ে আমার জন্য ছদ্মবেশ ধারণ করার পোশাকটা নিয়ে আয়। নাতনিরা পোশাক আনতে চলে যায় আর বলে, দিদাকে বলে আসিস যে তোর দাদু ছদ্মবেশে জঙ্গলের মধ্যে রয়েছে, কোনো চিন্তা করতে না। এদিকে রাজামশাইরা খুঁজতে খুঁজতে জঙ্গলের সামনে চলে আসে। তারপর গোপালের সাথে দেখা হয়। গোপালকে দেখে বলে, গোপাল তুমি ঠিক আছো তো গোপাল, তোমার কোনো অসুবিধে হয়নি তো? গোপাল বলে, না না, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ঠিক আছি রাজামশাই। অমনি রাজামশাই বলে, তাহলে ওই সাধুর খবর কি গোপাল? গোপাল তখন বলে, রাজামশাই, ওই সাধু এখন জঙ্গলের মধ্যে পঞ্চবটী গাছ খুঁজে বেড়াচ্ছে। আর ওই পঞ্চবটী গাছের ওখানটায় আমি বলেছি এক দর্পমান বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, উনার সন্ধানে এখন খুঁজে বেড়াচ্ছে। আর আমাকে এখন ছদ্মবেশ ধারণ করে ওই জঙ্গলে যেতে হবে। আর আপনারা যদি জানতে চান তাহলে আমার পিছু নেন। তারপর গোপাল ছদ্মবেশ ধারণ করে উনি জঙ্গলের ভিতরে প্রবেশ করে। আর ওই বুড়ো সাধু উনি ক্লান্ত হয়ে আবার খুঁজতে থাকে সেই পঞ্চবটী গাছ। খুঁজেই বেড়ায়, কোথাও পঞ্চবটী গাছ খুঁজে পায় না। এদিকে জলের তৃষ্ণায় ওনার গলা ফেটে যায়, সঙ্গে পেটেতে খিদের জ্বালা। সামনে গোপাল মাথায় ঝুড়ি নিয়ে ছদ্মবেশ ধারণ করে এগিয়ে আসে। উল্টো দিক থেকে ওই সাধু বাবা যেতে থাকে। সাধু বাবা দেখতে পেয়ে বলে, এই যে আপনাকে একটু বলছি, আমায় একটু জল আর একটু খাবার দেবেন, আমি খুব তৃষ্ণার্ত। অমনি গোপাল বলে যে, আপনি কে? ওই সাধু বাবা তখন বলে, আমি এক পথিক। আপনাকে দেখে তো পথিক মনে হচ্ছে না, মনে হচ্ছে সাধু বলে কিছু মনে হচ্ছে, কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে আমার অন্য রকমের আপনার মানসিকতা। অমনি পথিক যারা হয় তো সূর্য আর চন্দ্র, আর ওরা তো কখনো থেমে থাকে না, ওদের চলাটাই ধর্ম। তারপর ওই সাধু বাবা মনে মনে ভাবে, এই লোকটার মনে হয় কিছু জ্ঞান ভালোই আছে, মনে হচ্ছে লোকটা একটু জ্ঞান টান রয়েছে। তারপর সাধু বাবা বলে যে, আমি এক অতিথি। অমনি গোপাল বলে, অতিথি তো দুজন হয়, এক হয় অর্থ আর একটা হয় যৌবন, ওরা আসে আর চলে যায়। সাধু বাবা মনে মনে ভাবে যে, ও বাবারে, লোকটা তো খুব জ্ঞান রয়েছে মনে হচ্ছে। এদিকে আমার জলের তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, পেটে খিদের জ্বালা। অমনি আবার বলে যে, আমি হচ্ছি এক সহ্যশীল ব্যক্তি। অমনি গোপাল বলে, সহ্যশীল তো ধরিত্রী হয় আর গাছ হয়। ধরিত্রী মাতা আমাদের কত অত্যাচার সহ্য করে চুপ করে সয়ে নেয়, আর সঙ্গে গাছকে আমরা যত কাটি অত্যাচার করি তাও গাছ আমাদের সহ্য করে নেয়। তাহলে আপনি কি করে সহ্যশীল ব্যক্তি হলেন?
উনি মনে মনে সাধু বাবা ভাবেন যে এই লোকটার মনে হয় ওই লোকটাই, ওই বুদ্ধিমান ব্যক্তি, আমি নিশ্চিত। নাহলে এত বুদ্ধি উনার কোথা দিয়ে এলো? এদিকে আমার জলের তৃষ্ণায়, খিদের জ্বালায় আমার সব শেষ হয়ে যাচ্ছে, কি করি এখন? অমনি শেষে বলে, বুঝেছি, আমার প্রচুর জ্ঞানের প্রয়োজন রয়েছে, আমার সামান্য জ্ঞান, তাই আমার দর্প করা কখনোই উচিত হয়নি। আচ্ছা ভাই, আমি নিঃস্ব হয়ে তোমার কাছে জল আর ফল চাইছি, একটু দিও। তুমি কে বলবে? অমনি গোপাল বলে, আমি গোপাল, আর আমি আমার রাজ্যকে রক্ষা করার জন্যই তাই ছদ্মবেশ ধারণ করেছিলাম। অমনি সাধু বাবা বলে, সত্যি গোপাল, তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিলে গোপাল, আর সত্যিই আমার অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে, সত্যি আমার দর্প করাটাই উচিত ছিল না গোপাল, আমি তোমার রাজ্য ছেড়ে চলেই যাচ্ছি। অমনি গোপাল বলে, বেশ, তাহলে জল আর ফল নেন, এটা খেয়ে নেন। অমনি জল খেয়ে উনার প্রাণ জোড়ায়, তারপর উনি ওখান দিয়ে চলে যায়। এইদিকে গাছের আড়াল থেকে রাজা মশাই, মন্ত্রী মশাই, এমনকি সভাসদরা লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনা দেখছিলেন। তারপর বলছিলেন, দেখলে আমার গোপালের বুদ্ধি, গোপাল বুদ্ধির জোরে ওই সাধু বাবাকে আমার রাজ্য থেকে তাড়িয়েই ছাড়লো। অমনি সভাকবি বলে, সবাই মিলে আমার সাথে বলো, জয় গোপালের জয়। অমনি সবাই মিলে বলতে থাকে, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।